কুম আমি ইফতেখার শাহরিয়ার। আমি সিনিয়র সিভিল জাজ হিসেবে কর্মরত আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে। আমি লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট। আজকে আসলে এই এসআর অ্যাক্ট রিলেটেড যে ক্লাস সেটা শুরু হচ্ছে। এটা উন্মুক্ত একটি ক্লাস। সেই ক্লাসে আসলে আমি একটু এসআর অ্যাক্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে লেকচার ওয়ানটা দেখতে পাচ্ছেন, যে আসলে আমাদের এসআর অ্যাক্ট কি কি পড়তে হবে সে ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এসআর অ্যাক্ট আসলে আপনার এই আইনটা, যেটা এই আইনটা আসলে আপনার খুবই নাম দেখেই স্পেসিফিক রিলিফ, মানে কিছু সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে এখানে আসলে আলোচনা করা হয়েছে। এবং এই আইনটা আসলে সিভিল যে প্রতিকারগুলো দেওয়া হয়, দেওয়ানি যে প্রতিকারগুলো দেওয়া হয়, সেই প্রতিকার বিষয়ক একটা আইন। আইনটা খুব বেশি বড় নয়, কিন্তু আসলে আইনের যে ধারাগুলো আছে সেগুলোর ইমপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, সেগুলো আসলে সিভিল কোর্টে অত্যাধিক, মানে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এই কারণে আসলে আইনটা খুব ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ আইন। ধারাগুলো খুব বেশি বড় না, বাট এটা আপনার আসলে ইন্টারপ্রিটেশন গুলো, অনেক ধরনের ইন্টারপ্রিটেশন আছে এবং এর সাথে আসলে সিপিসিও অনেক ভাবে রিলেটেড। সো এসআর অ্যাক্টের সাথে আপনার কিন্তু মিলায় আসলে সিপিসি বলেন, এভিডেন্স বলেন, লিমিটেশন অ্যাক্ট, এগুলো কিন্তু একত্রে আসলে খুবই রিলেটেড, খুবই প্রাসঙ্গিক। তো আমি আসলে চেষ্টা করবো আজকের ক্লাসে, যেহেতু উন্মুক্ত সেশন, আপনাদের এই আইনটা আসলে কিভাবে পড়তে হবে সেই বিষয়ে একটা আলোচনা করার জন্য। আপনারা জানেন যে কোনো আইনের আসলে কিছু ধারা আছে, সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আসলে একত্রে আসলে পড়তে হয়। সেই বিষয়গুলো আপনারা একটু প্রথমেই খেয়াল রাখতে হবে। যেমন আপনারা যদি এখানে দেখেন, আমি একটা তালিকা করে দিয়েছি আপনাদের বোঝার জন্য, যে কোন কোন ধারাগুলো একসাথে পড়তে হবে। 8 থেকে 11 আমরা একসাথে পড়বো, কারণ এগুলো আসলে সেম নেচারের। একটা হচ্ছে মুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টি। 8 আর 9 হচ্ছে স্থাবর সম্পত্তি নিয়ে, এর দখল উদ্ধার নিয়ে আসলে যে মামলাটা। আপনারা জানেন এটা নিয়ে আসলে সিভিল অনেক কেস, অনেকগুলো কেস এই দখল উদ্ধার পুনরুদ্ধার নিয়ে আসলে সিভিল কোর্টে হয়। সো সেই ক্ষেত্রে আসলে আপনার 8-9 ধারার গুরুত্ব অপরিসীম, এবং 8-9 ধারাটা এত গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, এবং এই বিষয়ে আসলে আপনার প্রপার একটা কনসেপ্ট থাকাটা জরুরি। এবং 10-11 এটা আসলে মুভেবল প্রপার্টি নিয়ে, যেমন দলিল, টাকা পয়সা, সেগুলোর দখল উদ্ধার নিয়ে 10-11 ধারার গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখবেন যে আপনার এসআর অ্যাক্টে এর যে বিষয়গুলো আছে আসলে 5 ধারা, 5 ধারাটা এটা একটা গাইডিং একটা ধারা এসআর অ্যাক্টের। সেখানে কিন্তু আপনার বলা হচ্ছে আসলে একটা এই আইনের অধীন সুনির্দিষ্ট প্রতিকার আসলে কিভাবে প্রদান করা হয়। সো 5 ধারা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু এসআর অ্যাক্টে কিভাবে দিবেন। সেখানে 5 ধারাটা বলছে যে কোন একটা সম্পত্তি আপনি দখল, কাউকে হস্তান্তরের মাধ্যমে কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। সেটা আমরা যেটা বললাম, 8 থেকে 11 ধারা স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি নিয়ে যে ধারাগুলো রিলেটেড। তারপরে কিন্তু আপনার আরেকটা আরেকটা প্রতিকার দেওয়া যায়, সেটা 5 ধারাতেই বলা হচ্ছে। 5 ধারাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে এখানে স্পেসিফাই করে দিয়েছে যে কোন প্রতিকারগুলো আসলে এসআর অ্যাক্টের মাধ্যমে কোর্ট প্রদান করবেন। সেখানে বলছে যে কোন একটা চুক্তির যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, একটা চুক্তি যদি কোনো দুজন ব্যক্তির মধ্যে হয়, সেই চুক্তিটা কিন্তু মান্য করতে হবে, এবং সেই চুক্তির মাধ্যমে যে যে প্রতিকার পাওয়া যায়, যদি চুক্তিটা পালন না হয় সেক্ষেত্রে যে যে প্রতিকার পাওয়া যায়, সেই প্রতিকারগুলো কিন্তু কোর্টের কাছে নিয়ে গেলে সেই চুক্তির তে যা বলা আছে কোর্ট কিন্তু তাই করতে বলবে, যেটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। অথবা যদি চুক্তিটা আপনার বলবৎ করা না যায় কোনো এক কারণে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট কম্পেনসেশনও দিতে পারে। সো এটা একটা প্রসেস যে কিভাবে স্পেসিফিক রিলিফ দেয়। আরো একটা বিষয় যেটা বলা হচ্ছে যে আপনার ইনজাংশনের মাধ্যমে, ইনজাংশনের মাধ্যমে কিন্তু কোর্ট আসলে রিলিফ দিয়ে থাকে। ইনজাংশন, এসআর অ্যাক্ট অনুযায়ী ইনজাংশন আসলে আপনার টেম্পোরারি, পারপিচুয়াল, এই দুটো দাগে, এই ভাগে ভাগ করা হয়।
এছাড়াও একটা আছে হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, যেটা আসলে আপনার 55 ধারা যেটা বলা আছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, কোনো কাজ করতে কাউকে বাধ্য করার মাধ্যমে কিন্তু আদালত সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু দিতে পারেন। সো ইনজাংশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলিফ, কারণ আপনারা যাদের যাদের সিভিল কোর্টে যাওয়া আসার প্র্যাকটিস আছে বা যাদের সিভিল মামলার সাথে যাদের কানেকশন আছে তারা জানেন যে ইনজাংশনটা কিন্তু সিভিল কোর্টের বেশ গুরুত্বপূর্ণ, এবং এই ইনজাংশন নিয়ে অনেক কথাবার্তা আসলে আছে, এবং ইনজাংশনটা আসলে গাইড করেই হচ্ছে আপনার যে সাবস্ট্যান্টিভ যে প্রভিশন সেটা কিন্তু আসলে এসআর অ্যাক্টে রয়েছে। এবং ইনজাংশনের সাথে আরেকটা আইনের সম্পর্ক আছে, কেউ কি বলতে পারবেন আমাকে ইনজাংশনের সাথে কোন আইনের সম্পর্কটা আছে আর কোথায় আমরা ইনজাংশন দেখতে পাই? আমাদের 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি। হ্যাঁ, সিপিসির 39 আদেশে কিন্তু বলা আছে। এছাড়াও যে 95 ধারা আছে সেখানেও কিন্তু ইনজাংশনের কথা বলা আছে, এবং সিপিসি এবং এসআর অ্যাক্ট এখানে কিন্তু আপনার দুটো মিলেই কিন্তু ইনজাংশনের প্রভিশনটা আমাদের দেখতে হবে। যেমন এখানে আপনার হচ্ছে 52 যে যে 54 থেকে 57 যে ধারাটা আছে সেখানে কিন্তু ইনজাংশনের কথা বলা আছে। আহ টেম্পোরারি পারপিচুয়াল দুই ধরনের ইনজাংশন নিয়ে কথা কিন্তু বলা আছে, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, টেম্পোরারি আর পারপিচুয়াল ইনজাংশন আসলে আপনার এটার মধ্যে পার্থক্যটা কি? কেউ কি বলতে পারবেন আমাকে যে দায়েরের ক্ষেত্রে কি পার্থক্যটা আপনারা দেখতে পারেন টেম্পোরারি এবং পারপিচুয়াল? মোটা দাগে পার্থক্যটা কি কিভাবে আপনারা মনে করেন এটা আছে পার্থক্যটা? পার্থক্যটা, অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা চলমান মামলায় আর একটা মামলা মানে মিস কেসের মাধ্যমে করতে হয়। আর চিরস্থায়ী না, নিষেধাজ্ঞাটা মিস করা হয় কেস আর্জির না, মিস মাধ্যমে। কেস তো অন্য জিনিস হইলো। হুম। আহ মানে আমরা একটা মানে সবাই একটা কি কনফিউজ যে চলমান মামলায় একটা, আরেকটা মামলা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার যে মামলাটা। আচ্ছা, বুঝতে পারছি আপনার কনসেপ্ট, ঠিক আছে। বাট হুম। অস্থায়ী শাখা কিন্তু এটা কিন্তু মিস কেসের মাধ্যমে হয় না, এটা কিসের মাধ্যমে হয় একটু বলতে পারবেন কি আমাকে? মিস কেস এই কিন্তু অন্য নিষেধাজ্ঞা, বিষয়ে চলে গেল, মিস জি কেসের স্যার, মাধ্যমে আপনার কিন্তু এটা প্রশ্নটা হয় কি না। করছেন? এটা এটা আমি বললাম যে ডিপেন্ডেন্ট মিস কেস, ডিপেন্ডেন্ট মিস কেস না। ডিপেন্ডেন্ট মিস কেস আপনার কোথায় পাইছেন আপনি এটা? যেমন স্যার আমরা যেমন পড়ছিলাম যে দেওয়ানি মামলা দায়ের করা যায় সুটের মাধ্যমে আর মিস কেসের মাধ্যমে। সুট দুই প্রকার, টাইটেল সুট, মানি সুট। আর মিস কেস পড়ছিলাম ডিপেন্ডেন্ট মিস কেস আর ইন্ডিপেন্ডেন্ট মিস কেস। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তো হচ্ছে স্যাটেক ন্যাটেক্টের অধীনে যেটা আচ্ছা, অগ্রসরের মামলা। মিস মিস কেসের হ্যাঁ, মিস কেসের তালিকা কোথায় আছে বলেন তো একটু আমাকে। মিস এভাবে কেসের। হবে, এভাবেই আসলে আমরা হ্যাঁ ক্লাসটা নেবো আর কি। হ্যাঁ হ্যাঁ। তো মিস কেসের তো আপনার কোশ্চেন বুঝলাম, এটা কোথায় আছে? এটা কোনো একটা আইনে থাকতে হবে বা কিছু একটা বেসিস থাকতে হবে তো। এ- এ- এটা মানে আসলে অতটা ডিটেলস জানি না। না না, না জানলে না নিশ্চয়। জানলে ইটস অল রাইট ভাই, হুম না জানাই তো স্বাভাবিক, কোনো সমস্যা নাই। হুম। কেউ কি বলতে পারো মিস কেসের তালিকা কোথায় দেওয়া আছে? স্যার সিভিল রুলস এন্ড স্যার সিআরও ভলিউম রুল 70 774 স্যার বলা আছে। 774-এ কিন্তু বলা আছে তো, সেখানে কিন্তু হ্যাঁ, একটা ইয়েস ইয়েস। মিসেলিনিয়াস কেস, খুবই থ্যাংক ইউ হুম ভাই, যে হুম সিভিল রুলস এন্ড অর্ডার 774-এ হুম কিন্তু মিস কেসের তালিকাটা দেওয়া আছে, সেখানে হুম। 36 থেকে 37 প্রকারের মিস কেসের তালিকা দেওয়া আছে। তো সেখানে কিন্তু আপনার এই টেম্পোরারি ইনজাংশন যে মিস কেস এটা কিন্তু কোথাও বলা নাই। তো টেম্পোরারি ইনজাংশন কিভাবে হয়? এটা অর্ডার 39 বলতেছে বাই অ্যাপ্লিকেশন উইথ এফিডেভিট, বুঝতে পারছেন? সো এফিডেভিটের মাধ্যমে এফিডেভিট দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, সেভাবে কিন্তু টেম্পোরারি ইনজাংশনের স্টার্টিংটা হবে। আমি ক্লিয়ার করতে পারলাম সবাইকে? আর পারপিচুয়াল ইনজাংশন যেটা, সেটা কিভাবে হয়, সেটা কিভাবে দায়ের হয়, যেটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছি আমরা? এটা একটা আর্জি দাখিলের মাধ্যমে করতে হয় এবং এটা থ্যাংক ইউ, মামলার। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ একটা স্যুট। ঠিক হ্যাঁ, আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্ট একটা স্যুট। এটা একটা আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়, এবং এটা একটা মামলা। তো এই ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার বোঝা দরকার যে কেন, কোন মামলায় আমার কি প্রমাণ করতে হবে। টেম্পোরারি ইনজাংশনে যা প্রমাণ করতে হয় টেম্পোরারি ইনজাংশন পাওয়ার জন্য, সেটা কিন্তু আপনার পারপিচুয়াল ইনজাংশনের বিষয়বস্তুই না। ঠিক আছে, সেখানে কিন্তু আলাদা ইস্যু। কি ইস্যু? যেমন টেম্পোরারি ইনজেকশনের ক্ষেত্রে আপনার প্রথমে মানে হচ্ছে যেটা দেখাতে হয় যে একটা চলমান মামলায় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন টেম্পোরারি ইনজেকশন চাচ্ছে, সেক্ষেত্রে কোর্ট আসলে শুধু তার কাগজপত্র
দেখবে, দেখে যদি মনে করে যে তার আসলে প্রাইমা ফেসি টাইটেল আছে, প্রাইমা ফেসি টাইটেল মানে সত্যটা তার জন্য একটু একটা কাগজপত্রে তার বেটার সত্য আছে, বেটার টাইটেল আছে কাগজপত্রের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট চাইলে কি দিতে পারে, আপনার টেম্পোরারি ইনজাংশন দিতে পারে। বাট পারপিচুয়াল ইনজাংশনের ক্ষেত্রে কোর্ট কি দেখে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোর্ট কি দেখে, কেউ কি বলতে পারবেন আমাকে? টাইটেল টাইটেল দেখবে, টাইটেল, পজিশন। না, হয় নাই, টাইটেল ওইভাবে অত দেখবে না। তারপরে আর কেউ কি কন্ট্রিবিউট করতে চান কিনা? পারপিচুয়াল স্যার ইনজাংশনের বিচার্য প্রাইমা বিষয়টা কি হয়? জি, আচ্ছা, আমি একটু তাহলে একটু একটু শর্ট করে বলি, আমরা এটা পড়বো আরো সামনে যে আপনার পারপিচুয়াল ইনজাংশনে কি দেখবে কোর্ট। পারপিচুয়াল ইনজাংশনে কিন্তু আপনার টাইটেলটা দেখা হয়, দখল দেখতে হয় আসলে বেসিক্যালি। এক্সক্লুসিভ পজেশন মানে হচ্ছে একেবারে নিরঙ্কুশ, মানে ওই জমিতে বাদী ব্যতীত কারো দখল থাকতে থাকতে পারবে না, এবং এই দখলটাই মূলত গুরুত্বপূর্ণ। দখলের সাথে সাথে যেটুকু টাইটেল দেখা জরুরি, অল্প মানে প্রাইম অফিসি টাইটেল দেখতে হয় সেখানে, অল্প টাইটেল মানে পুরো কনক্রিট টাইটেল থাকার দরকার নাই। শুধু পারপিচুয়াল ইনজাংশনে কি থাকতে হবে, পুরোপুরি একেবারে বাদীরই দখল থাকতে হবে, বাদীর দখলটাই প্রমাণ করতে হবে। প্রমাণ করতে যে যেটুকু টাইটেল প্রাসঙ্গিকভাবে দেখা দরকার সেইটুকু। এখন টাইটেল যদি অন্য কারো থাকে বা অন্য যদি জটিল কোনো টাইটেল থাকে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট পারপিচুয়াল ইনজাংশন দিবেন না। এটুকু ক্লিয়ার হইলো আপনাদের যে কোন টেম্পোরারি ইনজাংশন মামলায় কিভাবে টাইটেল দেখবে আর পারপিচুয়াল ইনজাংশন মামলায় টাইটেল কিভাবে দেখবে? বুঝতে পেরেছেন কিনা এই ব্যাপারটা? একটু কনসেপচুয়াল বেসিস বোঝা যাচ্ছে কিনা? কারো কি কোনো কনফিউশন আছে কিনা সেটা একটু বলেন। সবাই কি ক্লিয়ার আমরা? যেমন আমি যদি একটু বলি যে আপনার একটা জমিতে পারপিচুয়াল ইনজাংশন চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে মামলা যদি কেউ করেন, তাকে কিন্তু একেবারে তার কাগজপত্র দেখে যদি মনে হয় যে হ্যাঁ, কাগজপত্র এবং তার যে সাক্ষ্য উপস্থাপিত সাক্ষ্য যদি দেখেন যে তার নামে আরএস খতিয়ান আছে, লাস্ট যে রেকর্ড অফ রাইটস তার নামে আছে, প্লাস হচ্ছে তার একটা জমির দলিলও আছে, একটা সত্য যেটুকু দেখা দরকার সেটুকু আছে, প্লাস হচ্ছে তার সাক্ষীরাও বলছে যে হ্যাঁ তার দখল আছে। সেক্ষেত্রে বিবাদীর দেখবেন যে বিবাদীর ওরকম টাইটেলও নাই বা দখলে কোনো প্রমাণ, খাজনার কাগজপত্র বিবাদীর নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট বলবেন যে হ্যাঁ বাদীর এক্সক্লুসিভ পজেশন যেহেতু প্রমাণিত, সেহেতু বাদী পারপিচুয়াল ইনজাংশনের ডিগ্রি পেতে পারেন। সেটা কিন্তু আপনার এক্সক্লুসিভ পজেশনটা তখন মূল বিবেচ্য বিষয়। ঠিক আছে? আর টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে যেটুকু দেখবেন কোর্ট প্রথমে দেখবেন যে কাগজপত্রের মাধ্যমেই দেখবেন টাইটেলটা কতটুকু বেটার টাইটেল আছে কিনা, বা মামলায় প্রমাণ করার মতো বাদীর কোনো আর্গুয়েবল কেস মানে কোনো যৌক্তিক কোনো মামলা আছে কিনা, সেটুকু দেখে কাগজপত্রের মাধ্যমে ডিসাইড করবেন। এবং অ্যাপ্লিকেশন ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে ইনজাংশনটা কি হয়, অর্ডার হয়, এটা মাথায় রাখবেন। জাস্ট একটা কোর্টে একটা অর্ডার হয়, কোর্ট একটা অর্ডার দেয় যে বিবাদী তুমি বাদীকে এই মামলা চলাকালীন সময়ে আর এখানে বাদীর দখলে বাধা দিবা না। এটা কিন্তু টেম্পোরারি ইনজাংশনের অর্ডার। বাট পারপিচুয়াল ইনজাংশন কি বলে দেয়, বলে যে বিবাদীকে বলে দেয় তুমি তোমাকে চিরস্থায়ী ভাবে তোমাকে নিষেধ করা হইলো যে তুমি বাদীর দখলে আর বিঘ্ন ঘটাবা না। সেক্ষেত্রে যদি পারপিচুয়াল ইনজাংশনের অর্ডার মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে ডিক্রি, সেক্ষেত্রে যে পারপিচুয়াল ইনজাংশনের ডিক্রি হচ্ছে, সেই ডিক্রি যদি হয় তাহলে আপনার কি হবে, সেই ডিক্রি যদি কেউ অমান্য করে তার প্রসেসটা কি, কেউ কি বলতে পারবে না আমাকে? পারপিচুয়াল ইনজাংশনের জন্য একটা ডিক্রি কোর্ট দিয়েছেন, বাট সেটা কেউ অমান্য করলো, সেক্ষেত্রে কি হবে? এনিওয়ান? ভায়োলেশন মামলা ডিক্রি হবে, যদি কেউ অমান্য করে তার ভায়োলেশন প্রসেস মামলা কি হবে, বলেন না, মানে কেউ একটু ভায়োলেশন যদি মামলা হবে। কন্ট্রিবিউট করতে চান। ভায়োলেশন মামলা এখানে
আহ, না, ডিগ্রির ক্ষেত্রে কি ভায়োলেশন মামলা হবে? না স্যার। ডিগ্রির ক্ষেত্রে কি ভায়োলেশন মামলা হয়? স্যার না। তাহলে কি হয়? স্যার আপিল হতে পারে। হ্যাঁ, কি হবে তাহলে? ডিগ্রির ক্ষেত্রে ভায়োলেশন মানে আপিল, আপিল তো ভাই ওটা অন্য প্রসেস গেল আর কি। মানে ডিগ্রি যদি কেউ ভায়োলেট করে, ডিগ্রি যদি কেউ অমান্য করে, সেক্ষেত্রে আমাদের সিপিসিতে কি বলছে, তাকে মান্য করার প্রক্রিয়াটা কি? স্যার অর্ডার 21 রুল 34 বা 35 স্যার এগুলা এই প্রভিশন গুলো কি অ্যাপ্লিকেবল হবে স্যার যেটাই এখানে? যেটাই হোক, যেটা হচ্ছে ডিগ্রি যদি কেউ অমান্য করে, সেক্ষেত্রে যে ডিগ্রি পেয়েছে, ডিগ্রি হোল্ডার, তার প্রতিকার কি? সে হচ্ছে আপনার ডিগ্রি জারি মামলা করে, তাই তো? আর ভায়োলেশন মামলা কখন হয়? ওই টেম্পোরারি ইনজাংশন, চিরস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে। অর্ডার 39-এর যে হচ্ছে আপনার বলতেছে যে কেউ যদি টেম্পোরারি অর্ডার ভায়োলেট করে, সেক্ষেত্রে ভায়োলেশন মামলা। ঠিক আছে? ওই ভায়োলেশন মামলাটা আবার হচ্ছে মিসেলিনিয়াস মামলা, যে হচ্ছে আপনার 774 এর অধীনে মিসেলিনিয়াস মামলা। বাট পারপিচুয়াল ইনজাংশন ডিগ্রি যদি কেউ ভায়োলেট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার 21-এ যেতে হবে। রুল 32-তে সেখানে কিন্তু বলা আছে যে একটা পারপিচুয়াল ইনজাংশন মামলা যদি কেউ ডিগ্রি যদি ভায়োলেট করে, অমান্য করে, সেক্ষেত্রে কিন্তু জারি মামলা করে তাকে মানতে বাধ্য করা যায়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস। আমাদের লেকচারে থাকবে যে ইনজাংশনের যে প্রসেসটা, আমরা 54 ধারায় যে পারপিচুয়াল ইনজাংশন কোন সময় দিতে হয় কোর্টের, এখানে ইস্যুগুলো কি হয়, সেগুলো কিন্তু আমরা এটা পড়ার সুযোগ পাবো আর কি। যেমন অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে বলা আছে অর্ডার 39 সিপিসি, প্লাস হচ্ছে এখানকার সেকশন 53 এসআর অ্যাক্ট। আমি খুব নোটটা, আপনি যদি দেখেন, আপনারা নোটটা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে, হোপফুলি। এখানে কিন্তু একসাথে করে দেওয়া আছে যে সিপিসি কোথায় কোথায় আসবে আপনার, তারপরে এসআর অ্যাক্টে কোনগুলো একসাথে মিলিয়ে পড়তে হবে। আমাদের সব তো বইয়ে আছে, বাট ওই একসাথে করা থাকে না আর কি। আমি মোটামুটি চেষ্টা করছি যে একসাথে করে দেওয়ার জন্য, এবং আরো 4টা লেকচার আছে আমাদের। সো নেক্সট ক্লাসগুলোতে আপনারা দেখতে পারবেন যে এগুলো সব একত্রে করে দেওয়া আছে। আরেকটা সেকশন 53 হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, আর 54 হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আর 55 ধারায় যেটা বলা আছে এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে প্রতিবেশী কি করলো, আপনার বাড়ির সীমানাটা এনক্রোচ করে, সে সীমানা অতিক্রম করে একটা ওয়াল তুলে দিল। তখন আপনি কি করবেন? তখন আপনার প্রতিকার কি হবে? একটা যদি দেওয়াল তুলে দেয়, সেক্ষেত্রে দেওয়ালটা কি ভাঙতে হবে? এটাই তো আপনার চাওয়া। সেক্ষেত্রে কিন্তু কোর্টে যে আপনি প্রেয়ার দিতে পারেন যে আমি আসলে এই দেওয়ালটা সে তুলতে পারে না, তো কোর্ট তাকে বাধ্য করতে পারে এই দেওয়ালটা ভেঙে ফেলার জন্য। সো এই যে এটাকে ম্যান্ডেটরি ইনজাংশন। সো আমাদের ছিলাম প্রথমে পেলাম কি, স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি যেটাই হোক, ইমুভেবল প্রপার্টি, দখল, যার দখলের অধিকারী সে ব্যক্তি যে দেওয়ার মাধ্যমে কোর্ট প্রতিকার দিতে পারে। চুক্তি বিষয়ে চুক্তির কার্যক্রম সুনির্দিষ্ট মাধ্যমে কোর্ট স্পেসিফিকলি দিতে পারে। আরেকটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কি, আহ এই আইনের এসআর এর মাধ্যমে কোর্ট কি করতে পারে, কারো সত্য ঘোষণা করতে পারে। এটা কোথায় বলা আছে? সত্য ঘোষণার মামলা, যেটা আসলে সিভিল কোর্টের অনেক মামলায় এই সত্য ঘোষণার মামলা আছে। এটা এসআর একটা কোন ধারায় বলা আছে, কেউ কি আমাকে বলবেন? 42 ধারা, 42 ধারা। এসআর এর আপনার, হ্যাঁ, থ্যাংক ইউ, এটা ঠিক আছে যে মানে 50%, সিভিল কোর্টের 50%-এরও বেশি মামলা দেখবেন যে আপনি এই 42 ধারার মামলা। সো আমাদের এই 42 ধারার মামলার সম্পর্কে আসলে খুব ভালো মতো পড়তে হবে, কারণ এই ধারাটা নিয়ে প্রচুর পড়াশোনা করার সুযোগ আছে। হয়তো ধারায় 4-5টা লাইন আছে, বাট এই ধারার আসলে অ্যাপ্লিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই ধারার সাথে আপনাকে সিপিসিরও বেশ কিছু প্রভিশন মিলায় পড়তে হবে, এবং ধারা সম্পর্কে আপনার প্রপার একটা কনসেপ্ট থাকাটা প্রচন্ড
জরুরি। 42 ধারার মামলার সম্পর্কে একটু যদি কিছু বলি আমি, যে 42 ধারার মামলাটা আসলে ঘোষণামূলক মামলা হিসেবে পরিচিত। কিসের ঘোষণা কোর্ট করবেন? শুধু কি সম্পত্তির কারো সত্ত্ব আছে এই ঘোষণাই করবেন, নাকি আরো কোনো ঘোষণা করতে পারেন কোর্ট? যদি কোনো ব্যক্তির আইনগত ক্যারেক্টার যদি কেউ অস্বীকার করে অথবা সম্পত্তিতে সত্ত্বের কোনো অধিকারকে যদি অস্বীকার করে, তখনই নাইস। ঘোষণামূলক মোকদ্দমার উদ্ভব হয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে সম্পত্তির অধিকার তো বুঝলাম আমরা, যে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হইলে, কারো দশদের সম্পত্তি নিয়ে যদি কারোর সাথে বিরোধ থাকে, সেক্ষেত্রে সম্পত্তি ঘোষণা মামলা করা যাবে। তো লিগ্যাল ক্যারেক্টার বলতে কি বোঝাচ্ছি আমরা? যেমন হচ্ছে আপনার কোনো যেমন যে, হ্যাঁ, যেমন আমরা কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, কারো স্ত্রী, বা আমি কোনো হ্যাঁ, একটা কলেজের প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার, যে মানে কোনো আইনগত কোনো পদ। যে হ্যাঁ, কোনো ফুটিং এ, যে হ্যাঁ, লিগেল কোনো কেউ ক্যারেক্টার। কেউ যদি ওয়ারিশ কাউকে বঞ্চিত করতে চায়, হুম। বা কারো যদি কোনো পিতৃত্ব জনিত লেজিটিমেসি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, যে কেউ হয়তো অস্বীকার হ্যাঁ। করতেছে, না তুমি আমার ছেলে না, সেক্ষেত্রে কিন্তু সেই লোক হুম। কিন্তু যেতে পারে কোর্টে, যে হ্যাঁ হি ইজ মাই ফাদার হুম। এন্ড আই এম হিজ হুম। সাকসেসর, এরকম কিন্তু এই ক্যারেক্টারের মামলাও কিন্তু কোর্ট করতে পারে। তারপরে অ্যাডপশন সংক্রান্ত হুম। বা বিয়ে সংক্রান্ত, কেউ অনেক সময় আমরা দেখি যে বিয়ে করেও হুম। অস্বীকার করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই মামলা নিয়ে 42 ধারায় কিন্তু মামলা করা যায় এই ক্যারেক্টার নিয়ে। তারপরে দেখবেন যে আপনার বিভিন্ন চাকরিতে, যে চাকরির যে ব্যাপারগুলো আছে, বেসরকারি স্কুলের যে শিক্ষক, বেসরকারি স্কুল মাদ্রাসা, সেগুলো চাকরি নিয়েও তো অনেক সময় অনেক ধরনের বিরোধ দেখা দেয়, সেটাও কিন্তু একটা লিগ্যাল ক্যারেক্টার। যেমন আমরা পদের অধিকার, এটাও কিন্তু আপনার সিভিল মামলা। এটা কোথায় বলা আছে বলেন তো? রাইট টু অফিস, এটা 9 ধারা। রাইট টু অফিস যে 9 সিভিল ধারা মামলা। সিপিসি 9 ধারার ব্যাখ্যা অংশে বলা আছে। হ্যাঁ, সিপিসি 9, সিপিসি 9 ধারায় বলা আছে। তো সেটাও কিন্তু লিগ্যাল ক্যারেক্টারের হুম। মাধ্যমে নিয়ে এসে লিগ্যাল একটা ফুটিং দিয়ে হুম। এই 42 ধারায় কিন্তু মামলা করা যায়। তো সিপিসির সাথে রিলেশনটা দেখেছেন অনেক, মানে প্রতি জায়গায় এটা রিলেশন আছে আসলে। সো এই রিলেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, যে আমরা সিভিল কোর্টে অনেক সময় দেখি যে চাকরি বিষয়ক, যে বেসরকারি স্কুলের যে শিক্ষকদের যে চাকরি সংক্রান্ত যে মামলা, সেগুলো কিন্তু 42 ধারায় করা হয়। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমি তো একজন বিচারক, আমার চাকরি নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমি কি সিভিল কোর্টে যেতে পারবো? না স্যার। আমার চাকরি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সিভিল কোর্টে যেতে পারবেন না, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর যেতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে তাহলে দেখেন, সিভিল কোর্টে কিন্তু সবসময় যাওয়া যায় না, এটাও কিন্তু, এটা কোথায় বলছে? এট- এট- এটাও একটা আইনি বাধা। মানে এটা কোথায় বলছিল যেন? হ্যাঁ, এই এ- আইনি বাধাটা কোথায় বলা স্যার আছে? এটা হচ্ছে এটা ধারা 9। স্যার যদি প্রত্যক্ষভাবে বাড়িতে না হয় স্যার হ্যাঁ, তাহলে। হ্যাঁ, ধারা 9, সরি। ধারা 9, তাহলে দেখছেন ধারা 9 এর গুরুত্বটা কত। ওই যে অল্প দুইটা লাইন, বাট এটার কিন্তু ইমপ্লিকেশন অনেক। যে সে কিন্তু বলতেছে যে আসলে এক্সপ্রেস বার অথবা ইমপ্লাইড বার, তাই না? ইমপ্লয়েড প্রত্যক্ষ বা বা পরোক্ষ এটা যদি কোনো বাধা থাকে। এটা যেমন এক্সপ্রেস বার। পরোক্ষ এটা হলো এক্সপ্রেস বার। পরোক্ষ পরোক্ষ বাধাটা কি দেখেন, যে আমার অল্টারনেটিভ যদি কোনো ফোরাম থাকে, যে সিভিল কোর্টে না যেও যদি অল্টারনেটিভ কোনো ফোরাম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে সেই ফোরামটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাকে আমাকে সংবিধান বলে দিয়েছে যে সরকারি চাকরিজীবীদের জন্য কি করা হয়েছে, তাদের চাকরি নিয়ে কোনো টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কোনো ঝামেলা হইলে কই যাইতে হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যাইতে হবে, 117 অনুচ্ছেদে বলা আছে, তাই না, সংবিধানে। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি অল্টারনেটিভ একটা ফোরাম আছে, সেক্ষেত্রে কিন্তু সিভিল কোর্টে যাওয়া যাচ্ছে না। তারপরে দেখেন, যে একটা 40,000 টাকা, 40,000 টাকা আমি আপনার কাছ থেকে পাই, আমি কোথায় মামলা করব একটু বলেন তো? কোন কোর্টে মামলা করব? সিভিল কোর্টে মামলা করতে পারবো সরকারি হ্যাঁ, জজের কাছে? সিভিল কোর্টে মামলা করা যাবে। সবাই কি একমত অন্য কোনো কোর্টে মামলা করা যাবে না? কোর্টের আমাদের কোর্টের স্ট্রাকচার সবচেয়ে শেষের কোর্ট কোনটা, লাস্ট সর্বনিম্ন পর্যায়ের কোর্ট কোনটা আসলে? সিভিল জাজ। কেন গ্রাম আদালত কোর্ট নাই? ওটা কোর্ট না?
হ্যাঁ মানে সিভিল কোর্টের মধ্যে এটা হলো সর্বনিম্ন। না না ভাই, কোর্ট কোর্ট কোর্টই আর কি, ঠিক আছে, গ্রাম আদালত কোর্ট। তো হ্যাঁ গ্রাম আদালতের আইনে কিন্তু বলা আছে যে 3 ধারাটা আপনি দেখবেন, গ্রাম আদালত আইন কত সালে, 2006 সালের। সেখানে কিন্তু হ্যাঁ বলা আছে যে গ্রাম আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত কোনো মামলা, এটা কিন্তু আসলে সিভিল কোর্ট অন্য কোনো কোর্টে চলবে না, এটা গ্রাম আদালতে করতে হবে। তার মানে কি, গ্রাম আদালতে আর্থিক এখতিয়ার 40,000 টাকা, 40,000 টাকা এটা কোন এখতিয়ারের মামলা? 40,000 টাকার টাকার মামলা, এটা কি গ্রাম আদালতে করতে হবে না? জি হ্যাঁ জি, এটা গ্রাম জি আদালতে। তাহলে বুঝতে পারছেন, সব মামলা কিন্তু আপনার করা যাবে না। তার মানে কি, ওই যে গ্রাম আদালতের যে 3 ধারা, সে যে বললো যে বার, মানে হচ্ছে কোন আদালতে এই মামলা করা যাবে না, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা, তাহলে ওইটা কি এক্সপ্রেস বার না? 9 ধারায় যে এক্সপ্রেস, বলছে হ্যাঁ এক্সপ্রেস এক্সপ্রেস বার। এক্সপ্রেস বার। তা বুঝতে পারছেন, তো এখানে এগুলো অনেক আইনে কিন্তু এগুলো দেওয়া আছে যে এক্সপ্রেস বার, বার সিভিল কোর্টের জুরিসডিকশনকে বাড়িত করা আছে, এখতিয়ারকে খর্ব করা আছে। তো এগুলো পড়ে কিন্তু আমাদের আইন মানে সিদ্ধান্ত নিতে হবে কোথায় আমরা যাব। সো এসআর করতে গেলে সবসময় সিপিসিটা মাথায় বর্ত নিয়ে রাখতে হবে, আর কোথায় আমি মামলা করব। তো জি স্যার, হ্যাঁ বর্তমানে তো স্যার এই যে ফৌজদারি বলেন। যে 323, 506 এগুলির বিচার চলতেছে, যেগুলি আগে গ্রাম আদালতে দিত। গ্রাম আদালতের কার্যক্রম ওইভাবে সক্রিয় নাই, কারণ অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্বে নাই, প্রশাসক দায়িত্বে। এটা কি হ্যাঁ, স্যার দায়িত্ব না আইনে থাকলে তো কোনো এখন তো আইনে কোনো এখন সমস্যা? এখন জি গ্রাম স্যার, আদালত, এটা কোনো বাধা আছে গ্রাম কি? আদালত না থাকলে, ফোরাম না থাকলে তো এখন উপরে উঠে চলে আসবে। বাট আপনি দেখবেন যে এগুলো কিন্তু যখন 323 বা 506 এগুলো কিন্তু আহ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কিন্তু গ্রাম আদালতে পাঠায় দেয়, ঠিক আছে। আরেকটা জি জি, বিষয় যে আছে আপনার, গ্রাম আদালত কিন্তু আইনেও আছে, এখন যদি কেউ পাঠাচ্ছে না। গ্রাম আদালতের উপর ভরসা না রাখতে পারে, যখন ভরসা রাখতে চায় না, তখন কিন্তু তারা সিজিএম কোর্ট বা সিজিএম এর কাছে বা জেলা আদালতের কাছে আবেদন করে কিন্তু মামলা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। আর গ্রাম আদালতের আপিল গুলো তো আসলে সরকারি জজের কাছে করা হয়, মানে সিভিল জজের কাছে করা হয় আর কি। তো এগুলো আছে, এগুলো দেখতে হবে। বাংলাদেশে আসলে আইন কানুনের ধরেন যে যে অবস্থা হয়ে গেছে, বেশ অনেকগুলো ফোরামই তো আছে। যাক, তো আপনারা কি আমার মানে ক্লাস কি বুঝতেছেন? প্রথম দিনের ক্লাস আজকে, আমার কথা বুঝতে সমস্যা হতে পারে, না, সমস্যা হচ্ছে মানে না, ক্লাসটা বুঝতেছি কি আপনারা বুঝতেছি। না স্যার বুঝতেছি। বুঝতেছেন না? না, আচ্ছা, যাক, বুঝতে পারলেই ভালো। সো এই ব্যাপারগুলো দেখতে হবে যে, তাহলে 42 এর মামলা আমরা যেটা দেখলাম, যে লিগ্যাল ক্যারেক্টার এটা খুব গুরুত্বপূর্ণ, প্লাস এট দ্য সেম টাইম যে হচ্ছে আপনার প্যাডেল ডিক্লারেশন, যেটা সত্য স্যার, ঘোষণা, স্যার এই একটা মামলা তো চলে ইমপ্লাইড যে। বারের একটা উদাহরণ যদি হুম, দিতেন। ফ্যাক্ট। ইমপ্লাইড বার বলতে হচ্ছে আপনার একটা এটা একটা যেটা হচ্ছে কোনো আইনে বলা নাই, বাট কোনো অল্টারনেটিভ ফোরাম আছে, যেমন সমবায় আইন। সমবায় আইনে বলছে যে একটা সমবায় নিয়ে কোনো বিরোধ হইলে সেক্ষেত্রে প্রথমে আরবিট্রেশনে যাইতে হবে, এটা কাউন্সিলে যাইতে হবে, তারপরে জেলাদের কাছে যাইতে হবে। এটা হচ্ছে সমবায় আইনে বলছে। তা এখন কেউ যদি সমবায়ের কোন ইলেকশন নিয়ে সহকারী জজের কাছে চলে আসে, যে ইলেকশনটা, কালকে ইলেকশন আছে, আমাকে ভোটার করা হয় নাই, আমাকে আসলে ইলেকশনটা আমি ইঞ্জেকশন চাই ইলেকশন এগেনস্টে, তো সেটা তো আপনার আইনে সরাসরি বলা নাই। সমবায় আইনে সরাসরি বলা নাই যে সিভিলদের কাছে আসতে বার আছে। কিন্তু ওখানে কি করা আছে, ওখানে অল্টারনেটিভ ফোরাম, বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা করে দেওয়া আছে। তো সেটাও একটা ইমপ্লাইড বার হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? মানে স্যার, মানে ইমপ্লাইড বারটা স্যার মূলত বোঝাচ্ছে যে একটা ট্যাম্পটিং করতেছে, মানে প্রলোভন দেখাচ্ছে, এরকম। অল্টারনেটিভ একটা ফোরাম আছে, যে আইনের ইমপ্লিকেশন বলতেছে যে এটার সিভিল কোর্ট ছাড়াও এখানে অন্য ফোরাম রয়েছে, সেই ফোরামে যেতে হবে। তো সেই ফোরামে না যে সিভিল কোর্টে আসা যাবে না আর, এরকম একটা ব্যাপার ইমপ্লাইড বার। আর এক্সপ্রেস বার গুলো তো বুঝতেই পারতেছেন যে একেবারে আইনে বলেই দেয় এখানে সরাসরি সিভিল কোর্টের স্পেসিফিক। এখতিয়ার বাড়িত করা আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার।
এখন দেখেন যে ডিক্লারেটরি যে রিলিফ, যে সেকশন 42 যেটা বলছে, সেখানে কিন্তু আপনার কোর্ট কি করে, কোর্ট এখানে কিন্তু শুধু ডিক্লারেশন দিয়ে দেয়। একটা জায়গায় ডিক্লারেশন দেয়, শুধু যদি সিম্পল ডিক্লারেশনের মামলা হয় সে ডিক্লারেশন দেয়। তাহলে এই মামলার কি কোনো জারি মামলা করার সুযোগ আছে কিনা, সত্য ঘোষণার মামলা? এটা জারি করার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। শুধু সত্য চাইছে, সেখানে কিন্তু জারি করার প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন। এটা ঠিক, এই রায়টা কি কাজে আসে? একজন লোক ধরেন যে সত্য ঘোষণার মামলা করে রায় পাইলো, তাহলে এই রায়টা তার কি কাজে আসে? জারি তো সে করতে পারতেছে না, তাহলে এই রায়টা তার কি কাজে আসবে একটু বলেন তো। এই রায়টা এই রায়টা দুইজনের উপর মানে কি বলবো, মানে এখানে আসলে জারির বিষয় লাগে না, কারণ যখন একজন ব্যক্তির বিরুদ্ধে একটা রায় দিয়ে দেয় তখন সেটা তো হইলে জাজমেন্ট ইন পার্সোনেম হবে, নয়তো জাজমেন্ট ইন র্যাম হবে। হ্যালো। হ্যাঁ বলেন। মানে এটা আসলে বলতে চাচ্ছি এরকম যে আসলে এটা কোনো জারির বিষয় না, যেমন বলছে যে আপনি আদালত আমাকে বলে দেন আমি এই সম্পত্তির না মালিক। আমি বুঝলাম, আমি আমি তো তাইলে নিজেই বললাম, আদালত, যে জারির কোনো, হ্যাঁ হ্যাঁ জারির কোনো কাজ, জারি কোনো দরকার নেই এখানে। যে টাইটেল কেসের মামলা, সে একটা হ্যাঁ, রায় পাইছে, জারি কোনো দরকার নেই। তাহলে কি কাজে আসে? দরকার নেই। তো কাজে আসে কি, এটা একটু দেখেন। মনে করেন যে আপনার, মানে সত্য ঘোষণার মামলা কেন করে মানুষ, এটা একটু বুঝতে হবে আমাদের আগে। যেমন লাস্ট রেকর্ড অফ রাইটস, আরএস খতিয়ান বা বিআরএস যেটাই বলেন না কেন, সেখানে আপনার নাম নাই, নাম আসেনি, আপনার জমি কিন্তু আপনার নাম নেই, আপনার চাচার নামে রেকর্ড হয়েছে। আপনি মামলা করে একটা ঘোষণা পাইলেন যে হ্যাঁ এই জমিটা আপনার, আপনার নামে সত্য ঘোষণা করা হয়েছে। তাহলে এটার কাজটা কি হবে? এর কাজটা হবে এরকম, এই রায় দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার নামে আপনি জমিটা খারিজ করে নিতে পারবেন, পারবেন কিনা? জি পারবেন। পারা যাবে, পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। পারা যাবে। তো কাজ হচ্ছে এগুলোই। তারপরে পরের যখন খতিয়ান হয়, খতিয়ান তৈরি করতে হবে, তখন আপনি দেখাবেন। কারণ ওরা তো পরে যারা খতিয়ান করতে আসবে, তারা তো ওই আগের রেকর্ড অফ রাইটস খতিয়ান নিয়ে আসবে। তখন আপনি কি করবেন? বলবেন দেখো আমার এখানে রায় আছে, তোমার আগের বিআরএস খতিয়ান ভুল, কোর্ট আমাকে রায় দিয়েছে। তাহলে ওই পরে যে খতিয়ান করবে, তখন ওই লোক কি করবে? আপনার এই রায় দেখে সে খতিয়ানটা তুলবে। তো বুঝতে পারছেন তো, জারির দরকার নাই, বাট এই সব উপকারিতা কিন্তু সিভিল কোর্টের রায়ের আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে তো, তাই না? এই যে জারির দরকার নেই, বাট সিভিল কোর্টের রায়টা কিভাবে কাজে আসে এটা তো বুঝতে পারলেন। জি, তারপরে দেখেন, বুঝতে পারছি। এখন সেকশন 42 যেটা, সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আনুষঙ্গিক প্রতিকার, বাকি কনসিকুয়েন্সিয়াল রিলিফ। এটা মানে কি, কেউ কি আমাকে বলবেন? এটা হচ্ছে যেহেতু ঘোষণামূলক মোকদ্দমাটা হচ্ছে মূল প্রতিকার, কেউ যদি মূল প্রতিকারের পাশাপাশি কোনো আনুষঙ্গিক প্রতিকার যদি তার মানে দরকার থাকে আর সেটা যদি না, সে আদালতের কাছে না চায়, তাহলে হ্যাঁ, আদালত বলে দিছে যে ওই ঘোষণামূলক মোকদ্দমাটা খারিজ করে দিবে না আদালত। সেটা সেটা যদি তার সেটা আনুষঙ্গিক, সেটা সেটা মানে বুঝলাম, সেটা আইনের ভাষা, যে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, না চাইলে মামলাটা খারিজ করে দিবে। একটু বলা তো এটা বলবো। এটা উদাহরণটা কি এটা হতে হলো পারে? স্যার, ধরেন স্যার আমার একটা জমি, কেউ আইসা বলতেছে যে আপনি এই জমির মালিক না, এবং আমাকে সাথে সাথে বেদখলও করে দিছে। তো এখন আদালতে আমি 42 ধারায় আমি একটা ঘোষণা চাইলাম, কিন্তু আমি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের জন্য 8 ধারা চাইলাম না, 42 শুধু চাইলাম। তাহলে আদালত এটাকে আমি খারিজ করে দেবে, বলতেছে আনুষঙ্গিক যদি প্রতিকার থাকে তাহলে আমাকে চাইতে হবে। আমি একটু সহজ করে বলতে পারি কি, হ্যাঁ বলেন বলেন প্লিজ। এইখানে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির শুধু সত্য অস্বীকার করে সেক্ষেত্রে ঘোষণামূলক হলেই যথেষ্ট। হুম। যদি সত্য অস্বীকারের পাশাপাশি তাকে বেদখলও করে, হুম। তখন যে প্রতিকারটা চাইতে হয় সেটাই হলো আনুষঙ্গিক প্রতিকার, অর্থাৎ দখল পুনরুদ্ধার। হ্যাঁ, খুব সুন্দর উদাহরণ, আপনাদের দুজনের উদাহরণ ঠিক আছে, খুবই ভালো। যে আমাদের মানে কোর্টের মানে ব্যাপারটা কি, মানে সিপিসি বা এসআর অ্যাক্ট এটা কেন করা হয়েছে, এটা সবগুলো আপনি স্পিরিট পড়লে যেটা বুঝবেন, এটা চেতনাটা এরকম যে এক মামলাতে তোমরা সব প্রতিকার চাও। বুঝতে পারছেন যে বাদী
এক মামলাতে তার সব কজ অফ অ্যাকশন একত্র করে প্রতিকার চাবে, তাকে ভিন্ন ভিন্ন মানে বারবার কোর্টে যেন না আসতে হয়, কোর্টে তাকে আসার সুযোগ দেওয়া হবে না। তো এক মামলা যদি সে প্রতিকার না চায়, তাকে একবার সত্যের জন্য মামলা, একবার দখলের জন্য মামলা, একবার ইন্টারেস্টের জন্য মামলা, এগুলা করা যাবে না। বুঝতে স্যার পারছেন? এটা এটাই এ- হচ্ছে এটা বেসিক। এটা এটা আপনারা মূলত যখন, ওই যে দুই আদেশের বিষয়টা, তাই না? মোকদ্দমার হ্যাঁ হ্যাঁ, দুই গঠন। আদেশের বিষয়, বা হুম বা হুম এটা হচ্ছে আপনার ওই যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা যেটা আছে হুম 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 সেকশন 11 সিপিসির, হুম এটার হুম। এক্সপ্রেশন 4 এরও বিষয় এটা, ঠিক আছে? জি স্যার। রিলেশন আছে, দুই আদেশের বিষয় আছে। তো মামলা যেন মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিং যেন না হয়, এক মামলা থেকে যেন 10টা মামলা উৎপত্তি না হয়, এটাই বলছে। তো যেমন দেখেন, আমি আপনার বলি, আপনারা দুজনই একই উদাহরণ দিলেন, দখল আর সত্যের উদাহরণ দিলেন, চাওয়া লাগবে। কেউ একজন চাকরিতে থেকে বরখাস্ত হয়েছে, সে বলতেছে আমি চাকরিতে পুনর্বহাল চাই, ঠিক আছে, স্কুলের চাকরিতে। তো সেটুকু শুধু ঘোষণা চাইলেই কিন্তু হবে না। কারণ কি, সে ঘোষণাটা পাইলে তার আবার কি বলবে যে আমার যে বকেয়া যে বেতন ভাতা ছিল সেটা চাবে না, সে পরে অন্য কোনো মামলা করে সেটা তো তার লাগবে। বুঝতে পারছেন যে চাকরি থেকে তাকে বরখাস্ত করছে, তার মানে কি, সে তো, তার তো বেতন বন্ধ হয়ে গেছে। তাকে শুধু ওই একটা শুধু সার্টিফিকেট দিলে হবে না যে তোমার চাকরিতে বরখাস্ত আদেশটা অবৈধ ছিল, তুমি চাকরিতে পুনর্বহাল হবা। এইটুকু আদেশ দেওয়া তো যথেষ্ট না, তাকে কি করতে হবে, তাকে তার যে বেতন বন্ধ হয়ে গেছে সেটা তো তাকে চাইতে হবে। কথা বুঝছেন? সো এই কনসিকুয়েন্সিয়াল রিলিফ তার চাওয়াটা জরুরি, না চাইলে কোর্ট কিন্তু দিবে না। উদাহরণটা কি ক্লিয়ার হইলো? জি স্যার, ক্লিয়ার। হুম। তো এইভাবে চিন্তা করবেন, এভাবে আপনারা সিভিল কোর্টের মামলা ফ্রেম করার জন্য এগুলো করতে হবে। এগুলো করা হয় না দেখে কিন্তু মামলা অনেক বেড়ে যায়। একটা মামলা থেকে 10টা মামলা উদ্ভব করার দরকার নেই তো। একটা মামলাতে আপনি সব কজ অফ অ্যাকশন একসাথে করে মামলা করেন। আপনাকে তো কোনোদিন কেউ কেউ বলে না রিলিফ একটাই চাইতে হবে, রিলিফ তো আপনি 10টা চান, সমস্যা নেই তো। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো ব্যাপারে মাথায় রাখতে হবে। সো আমরা দেখলাম যে ঘোষণার মাধ্যমেও স্পেসিফিক রিলিফের মাধ্যমে প্রতিকার দেওয়া যায়। আরেকটা কি প্রতিকার দেওয়া যায়? রিসিভার নিয়োগের মাধ্যমে। রিসিভার নিয়োগ এটা আপনার কোথায় বলছে? এসআর অ্যাক্টের সেকশন 44 এ বলা আছে। এছাড়াও এটার সাথে আপনার রিলেটেড সিপিসির প্রভিশন কোনটা, সিপিসি অর্ডার কোনটা? 40 আদেশ। অর্ডার 40। রিসিভারের ক্ষেত্রে দেখেন, রিসিভার নিয়োগের মাধ্যমে কিন্তু এটা যে রিলিফ দেওয়া যায়, এটা কিন্তু আপনার ডিক্রি জারির মাধ্যমেও দেওয়া যায়, প্লাস হচ্ছে আলাদা কোনো একটা মামলায় রিসিভার নিয়োগের জন্য আবেদন করেও করা যায়। এটা সাধারণত ইনজাংশনের মতোই রিসিভার নিয়োগের আদেশটা শুনানি হয়, এটা এফিডেভিট দিতে হয়। রিসিভারের ক্ষেত্রে আপনার রিসিভার সাধারণত বিভিন্ন মামলা দেওয়া হয়। ফার্ম গেটের যে আনন্দ সিনেমা হল, এটা মাঝখানে অনেকদিন রিসিভারের আন্ডারে ছিল। রিসিভারটা নিয়োগ করা হয় কেন? যখন কোনো একটা প্রপার্টি আসলে সেখান থেকে একটা কমার্শিয়াল ট্রানজাকশনের ব্যাপার থাকে, যে বাণিজ্যিক লেনদেন হচ্ছে, সো যখন বিরোধ চলে তখন সেই বাণিজ্যিক লেনদেনটা ঠিকঠাক মতো যেন ম্যানেজমেন্ট হয়, সেই কারণে কিন্তু রিসিভারটা নিয়োগ করা হয়। আচ্ছা, এই এই ছিল আপনার মোটামুটি 5 ধরনের প্রতিকার এসআর অ্যাক্টের সেকশন 5 অনুযায়ী। সেকশন 5 5 ধরনের প্রতিকারই দেওয়া হয়। আরো কি প্রতিকার দেওয়া হইতে পারে এসআর অ্যাক্টের মাধ্যমে? আর কার কোনো আইডিয়া আছে এই 5 ধরনের প্রতিকার বাদে আর কোনো প্রতিকার আছে কিনা এসআর অ্যাক্টে? স্যার ইনস্ট্রুমেন্টস রিলেটেড স্যার কিছু প্রতিকার আছে স্যার, যেমন হচ্ছে সংশোধন বাতিল। তার প্রতিকার হলো 8 ধরনের, আর দেয়া হয় 5টি উপায়। হ্যাঁ, সংশোধন বাতিল, এটা তো আছে। এটাও আপনার হচ্ছে অধিকার পক্ষদের অধিকারের মধ্যে। হুম, বলেন। বললাম হ্যাঁ স্যার। প্রতিকার হলো আর 8 ধরনের, আর দেয়া হয় 5টি হ্যাঁ, 5 উপায়। ভাগে। হুম। কেউ কিছু বলছিলেন? হ্যাঁ জি স্যার, মানে 8 ধরনের প্রতিকার 5 উপায়ে দেওয়া হয়। 5 উপায়ে দেওয়া হয়, এটাই মোট হচ্ছে 5টা। আর প্রতিকার হচ্ছে আপনার বিভিন্ন মামলার
বিষয় আছে আচ্ছা এরকম আর কি। সো লিস্টিং কোড দেওয়া আছে, আপনার এরকম মামলাগুলো আপনি করতে পারবেন। সো আরো একটা প্রতিকার আছে, যেটা হচ্ছে আপনার, সেটাকে বলা যায় কম্পেনসেশন। তো অনেক সময় কিন্তু আপনার দেখবেন যে কম্পেনসেশনের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যাপার চলে আসে এসআর অ্যাক্টের মধ্যে। কারণ আমি যে চুক্তির কথাটা বললাম, চুক্তির যা বলা আছে তা কিন্তু সবসময় আসলে পালন করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে। যেমন আপনার সাথে আমার চুক্তি হয়েছিল একটা জমি নিয়ে, সেই জমিটা ধরেন যে বন্যায় সেই জমিটা তলায় গেল, তখন কি হবে? তখন তার চুক্তিটা কার্যকর করা যাবে না। কথা কি শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ স্যার, যেখানে স্যার আচ্ছা, ওই একদম। চুক্তির কার্য সম্পাদন করা যায় না সেখানে আদালত ই করতে পারে 19 ধারা মোতাবেক অতিরিক্ত হিসেবে কম্পেনসেশন ক্ষতিপূরণ দিতে দিতে পারে। পারে। হ্যাঁ, আবার আবার হয়তো ধরেন অল্টারনেটিভ যেখানে হিসেবেও দিতে পারে। যেখানে আসলে দলিল বাতিল করতে হচ্ছে, সেখানে কিন্তু এক পক্ষকে কিন্তু ক্ষতিপূরণ দিতে পারে। অনেক সময় কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার দরকার হতে পারে। এগুলো কিন্তু এসআর হুম একটা বলে দিয়েছে যে কোথায় কোথায় কখন কখন ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আর কোর্ট কিন্তু এই 19 ধারা যেহেতু বলেছে, সেহেতু কিন্তু হুম, এখানে আপনার টু ফর এন্ডস অফ জাস্টিস, মানে ন্যায় বিচারের স্বার্থে কিন্তু কোর্ট কম্পেনসেশন দিতেই পারে। দিতেই পারে। যেমন মামলাগুলোতে সবসময় একটা ইস্যু হয় যে বাদ দিয়ে আর কোনো প্রতিকার পাইতে হকদার অধিকারী কিনা। সো এনি ফার্দার রিলিফ, সেক্ষেত্রেও কিন্তু কম্পেনসেশন চলে আসতে পারে। যেমন আপনার টর্টের মামলা। টর্ট সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের, তাই না? টর্ট কি আসলে? টর্ট 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 হলো আইনটা কি স্যার স্যার? যে যে প্রতিকার অন্য কোনো আইনে দেওয়া যায় না, সেই প্রতিকারটা টর্ট অনুযায়ী দিতে হয় স্যার। এটা তো একটা খুব ইয়ার সংজ্ঞা হয়ে গেল, অনেক বড় একটা সংজ্ঞা হয়ে গেল যে কোথায় কোন আইনটা দিতে হয় না। টর্ট মানে কি, সিভিল রং না? হ্যাঁ, সিভিল রং। সিভিল রং। হুম। তো এটা তো আসলে ক্রিমিনাল থেকে একটু আলাদা করতে হবে। তো সিভিল রঙের ক্ষেত্রে আপনার সিভিল কোর্টে তো প্রতিকার দিবে, তাই না? বাংলাদেশে কি টর্টে কোনো মামলা হয়েছে, আপনি জানা আছে আপনাদের? না স্যার। কিছু মামলা কিন্তু হয়েছে বাংলাদেশে। যেমন একটা ওই যে জিহাদ নামে একটা ছেলে যে একবার ওয়াসার নলকূপের মধ্যে পড়ে গেল, অনেক কুয়ার মধ্যে পড়ে গেল, সে মারা গেল। তারপর ব্যারিস্টার হালিম একটা মামলা করলেন, সেখানে টর্টের প্রতিকার দেওয়া হয়েছে। তবে তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, তারেক মাসুদ যে মারা গেলেন, সেক্ষেত্রে তার ওই যে বাসের চালক, বাসের কোম্পানির উপর মামলা করা হইলো, সেখানে অনেক কম্পেনসেশন দেওয়া হয়েছিল। এরকম কিছু মামলা আছে আর কি, হাইকোর্টে করা হয়েছে। তো টর্টের মামলা করতে গেলেও কিন্তু আপনার সেটার প্রতিকার কি? টর্টের মামলায় প্রতিকার কি কি দেওয়া হয়? কম্পেনসেশন দেওয়া হয় না? যারা টর্ট আইন পড়ছে তারা জানেন এটা। সেক্ষেত্রে কিন্তু কম্পেনসেশনের একটা ব্যাপার আছে। তো এছাড়া একটা এছাড়া একটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, এগুলো কিন্তু কোনো পেনাল কোনো সেকশন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। তার মানে কি, যে আপনার শাস্তিমূলক কোনো আইন বলবৎ করার জন্য এসআর একটা কিন্তু এটা প্রতিকার দেওয়া যাবে না। এটা কোথায় বলা আছে? সেকশন 7। এসআর সাত একটা সেকশন সাত 7 সাথে বলা আছে। তো এগুলো একটু মাথায় রাখবেন যে এসআর একটার স্কোপ কিন্তু ভেরি স্পেসিফিক। শুধু কম্পেনসেশনটাই ডিসকাশনের উপর দিয়ে দিচ্ছে, এবং বাকি সবগুলাই কিন্তু সবগুলো প্রতিকারই কি কি বলছে, ডিসক্রিশনারি রিলিফ, তাই না? কোর্ট কিন্তু সবসময় দেখবেন মে দিয়ে শুরু হয়েছে সেকশন গুলো। তার মানে কি, কোর্ট এগুলো তার ডিসক্রিশন অ্যাপ্লাই করবেন। ডিসক্রিশন মানে যখন ডিসক্রিশন আসছে তখন কি কোর্ট যা ইচ্ছে তাই করতে পারবে? তা কিন্তু করতে পারবে না। না, পারবে না কোর্টকে স্যার। ডিসক্রিশনটা কিভাবে প্রয়োগ করতে হবে? ইকুইটি, হুম। জাস্টিস এবং গুড কনসিয়েন্স, এই নীতির আলোকে। এবং ডিসিশনটা কি হবে? কোনো আরবিট্রারি হবে সিদ্ধান্ত না, হবে না। জুডিশিয়াল যেটা প্রিন্সিপাল দ্বারা উভয় পক্ষ নিয়ন্ত্রিত হবে। উভয় পক্ষকে কিন্তু শুনতে হবে, এবং ডিসকাশনটা কিন্তু আপনার আইনের বাইরে হবে না। এটা ইকুইটেবল হবে, এবং এটা ইকুইটি শ্যাল ফলো দা
ল। ইকুইটির কয়টা ম্যাক্সিম পড়ছেন আপনারা? ইকুইটির ইকুইটি আইন পড়েছেন কিনা? হ্যাঁ, কয়েকটা পড়ছি স্যার, ওই যে যেমন ক্লিন হ্যান্ডে আসতে হবে। হ্যাঁ, 12টা ম্যাক্সিম আছে। হ্যাঁ, তো 12টা 12টা ম্যাক্সিমাম। ম্যাক্সিমের কিন্তু এখানে এই আইন এটাও কিন্তু একটা ইকুইটেবল আইন। তো 12টা ম্যাক্সিমের এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন আছে। আর অ্যাপ্লিকেশন আছে হচ্ছে আপনার টিপি অ্যাক্টে। টিপি অ্যাক্টও কিন্তু অনেক ইকুইটেবল ম্যাক্সিমের অ্যাপ্লিকেশন আছে। হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। তারপরে আর কি বলছে, ইকুইটি শ্যাল ফলো দ্য ল। ল। তারপরে ইকুইটি ইকুইটি লুকস উইল ইনটু নট সাফার এ লং রান। ইকুইটি লুকস ইনটু ইন্টেন্ট রাদার দেন ফর্ম। এগুলো অনেক ধরনের ম্যাক্সিম আছে। সেই ম্যাক্সিম গুলো কিন্তু ডিসক্রিপশন রিলিফ প্রয়োগ করতে এটাও কিন্তু প্রযোজ্য হবে। আর ডিসক্রিপশন সম্পর্কে কোথায় বলা আছে এসআর একটা? ডিসক্রিপশনটা কিরকম কিভাবে অ্যাপ্লাই হবে এটা কোথায় বলা আছে এসআর একটা? কোন এটা ধারায়? 22 ধারায়। 22 ধারায় কিন্তু বলা আছে। সো দেখেন এখানে এই যে 22 ধারা সম্পর্কে যেটা বলতেছেন, যে 22 ধারায় কিন্তু এই যে 12 কোন চুক্তিগুলো বলবৎ করা যাবে এটার তালিকা আছে 12 ধারায়। 21 ধারায় বলা আছে তার 12কে উল্টাই দিলে 21 হয়। 21-এ বলা আছে কি কোন চুক্তিগুলো বলবৎ বাস্তবায়ন করা করা যাবে না। যাবে না। হুম। তো 12 উল্টাই দিলে 21, এভাবে এটা একসাথে পড়বেন। আর 22 ধারায় কি বলছে যে কোন প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করবে, চুক্তির ক্ষেত্রে কোন প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করবে। সো এই ধারাগুলো একসাথে পড়তে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সেট হচ্ছে আপনার 31, 39, 42। 31 ধারা কি বলা আছে? দলিল সংশোধন। দলিল সংশোধন, দলিল রেকটিফিকেশনের যে মামলা, দলিল এখানে সংশোধন করা যায়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দলিল কিভাবে কেন সংশোধন করতে হয়? আর ওই যে যদি মিউচুয়াল মিস্টেক যদি হয়, তারপরে যদি স্যার প্রতারণা হয়। মানে দলিলের হ্যাঁ। এগুলো তো আছে, আইনে বলা আছে প্রতারণা, মিউচুয়াল মিস্টেক। দলিলে যদি কোনো ভুল হয়ে যায়, দাগ নাম্বার ভুল, খতিয়ান ভুল, কারণ নাম ভুল, হুম। সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হয়, দলিল সংশোধন করার দরকার হয়। সেটাও কিন্তু কোর্টের একটা প্রসেস আছে, সেভাবে কিন্তু কোর্ট এটা করবে। ইন্টেনশন, পার্টিদের ইন্টেনশন কি ছিল সেটা দেখবে, দেখে তারপর সেটা প্রমাণ হইলে তারপর দলিল সংশোধনের জন্য কোর্ট রায় দিবে। আর একটা কি বলছে যে চুক্তি রদ, অনেক সময় চুক্তিটা ফ্রডুলেন্ট যদি চুক্তি হয়ে থাকে, সেই চুক্তি রদ করার দরকার হতে পারে। এটা 35 ধারায় বলা আছে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ ধারা, যেটার মামলা আপনি অনেক দেখবেন, 42 ধারার পরেই যেটার মামলা, 39 ধারার মামলা অনেক। 29 ধারা কি বলছে? দলিল রদ বা বাতিলের মামলা, ঠিক আছে? তো দলিল রদ বা বাতিলের মামলা, এটারও কিন্তু অনেক মামলা এটা পাওয়া যায়। দলিল কেন বাতিল করার দরকার হতে পারে? দলিল যদি বাতিল করার দরকার হয় কেন? দলিলটা স্যার অবৈধ বা বাতিল বা বাতিলযোগ্য হয়, অথবা দলিলটা অনিষ্পন্ন থেকে গেলে তার অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে, তখন স্যার দলিল বাতিলের মামলা অনিষ্পন্ন করতে আবার এটা পারে কি? যাই হোক, দলিলটা পক্ষও পারে, বাতিল বাতিল। কিংবা তৃতীয় পক্ষ স্যার দলিল আচ্ছা, বাতিলের মামলা করতে পারে। দলিলটা বাতিল করার দরকার হয় কেন? যদি দলিলে কোনো বাতিল হ্যাঁ, যদি দলিলটা বাতিলযোগ্য অথবা বাতিল হয় স্যার, ভয়েড বা ভয়েডেবল যদি যে কোনো একটা হয়। ফ্রড যদি সেক্ষেত্রে হয়, বা হুম। হচ্ছে আপনার দলিলটা আসলে কি বলা হচ্ছে, দলিল সম্পাদন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কাউকে যদি ভুল বুঝায় দলিল করে নেওয়া হয়, যেমন আপনার মাথায় আমি একটা পিস্তল ঠেকায়া একটা দলিল করে নিলাম, হুম। বাই সেক্ষেত্রে দলিলটা কোশ্চেন। ঠিক থাকবে? না স্যার, দলিলটা ঠিক ভয়েডেবল। থাকবে, দলিলটা তখন ভয়েডেবল হবে। আচ্ছা, কখন ভয়েড আর কখন ভয়েডেবল হয়? স্যার ভয়েডেবল হচ্ছে যেটা শুরুতেই বাতিল। যেমন আমি সেটা নাবালকের সাথে কেমন? হুম। হ্যাঁ, যেমন সেটা স্যার আমি কেমন আর কি? একটা নাবালকের সাথে চুক্তি করলাম, একটা পাগলের সাথে চুক্তি করলাম, একটা অবৈধ চুক্তি করলাম, এগুলো তো স্যার ডাইরেক্ট ভয়েড। আর ভয়েডেবল গুলো আচ্ছা, হচ্ছে ধরেন যেমন যে আমার আহ, আপনার আপনার হ্যাঁ, জমি না, আমার জমি না, আমি হুম, এটা লিখে দিলাম, এটা হুম। তাহলে কি দলিল হবে? সে- তাহলে এটা তো স্যার আপনার ভয়েড হয়ে যাবে স্যার।
তো বুঝতে পারছেন যে আমার জমি না, আমি লিখে দিচ্ছি, তাহলে কি হুম হইলো? আমার ওনার টাইটেল নাই, ওনারশিপ টাইটেল নাই, আমি হুম লিখে হুম দিয়ে বসে আছি, তার মানে কি হুম আমার এটা লেখার সুযোগই ছিল না, এটা কোনো এখতিয়ারই নাই, দলিলই হ্যাঁ। হয় না। হ্যাঁ। তো ভয়েড অ্যাব ইনিশিও, ঠিক আছে? হুম। তো আমার আরেকটা জিনিস হচ্ছে, আমার কিছু 5 শতক জমি আছে কিন্তু আমি লিখছি 7 শতক, সেটা কি হবে? সেটা হলো স্যার, যেহেতু এটা ভয়েডেবল হবে স্যার। এটা হচ্ছে পার্শিয়ালি ভয়েডেবল হবে। যেহেতু আমার হুম 7 শতক জমি লিখছি, আমার 5 শতক জমি ছিল, হুম তার মানে আমার ইন্টেনশন কি ছিল? 5 শতক জমি আপনাকে দেওয়া, বুঝতে পারছেন? হুম তার মানে হুম 5 শতক পর্যন্ত কার্যকর হবে, বাট বাকি 2 শতক যে আমি মিসরিপ্রেজেন্ট, বাকি 2 এখানে শতক যে আমি লিখছি, মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে স্যার। হ্যাঁ। বাকি 2 শতক যে আমি লিখেছি, সেটা কিন্তু আমার দেওয়ার সুযোগ ছিল না। তো সেটা কিন্তু হুম পুরা দলিল বাতিল হবে না, সেটা কিন্তু পার্শিয়াল হ্যাঁ 2 পার্শিয়াল শতকটা দেওয়া যাবে। সেটা হ্যাঁ কিন্তু আসলে ওটা বলা হবে যে না, ওইটা দেওয়ার রাইট ছিল না, সো ওইটার দেওয়ার কোনো স্কোপ নেই, বাট বাকি 5 শতক কিন্তু হুম কার্যকর হবে। বুঝতে পারছেন? তো এইভাবে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি যারা মোতাবেক পার্টলি করা যায়। ভয়েডেবল ভয়েডেবলের ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনার দলিলের স্বাক্ষর থাকে, দলিলের স্বাক্ষর থাকে এবং সেই স্বাক্ষরটার নিয়ে কোয়েশ্চেন হয়। যাই হোক, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। ভয়েডেবল হইলে কি চাইতে হবে, ভয়েড হইলে কি চাইতে হবে, এটা ব্যাপার আছে। আর এক্সিস্টেন্স নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, দলিলের অস্তিত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেটা সমাধান হবে কিভাবে? ধরেন যে কেউ একজন এসে দাবি করতেছে এই দলিলটার অস্তিত্বই নাই, তখন এটা কিভাবে সমাধান করা হবে এই প্রশ্নটা? কেউ কি বলতে পারবেন? স্যার এটা কি হচ্ছে অ্যাটেস্টিং উইটনেস এর মাধ্যমে প্রমাণ করতে হবে স্যার, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী? আহ অস্তিত্ব অস্তিত্বর ক্ষেত্রে অ্যাটেস্টিং উইটনেসে কেন যাবো? আমি অস্তিত্বের ক্ষেত্রে আমি কি দেখবো? আমি দলিল কোথায় থাকে? আমার দলিল আমি কই থেকে, তাহলে কোর্ট কি করবে বা আদার সাইড কি করবে যখন বলবে যে দলিলটা এক্সিস্টেন্সই নাই? কেউ যখন বলে, তখন এক্সিস্টেন্স আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দলিলগুলো কই থাকে আমাদের? সার্টিফাইড কপির মাধ্যমে। সার্টিফাইড কপি তো দিলাম, দিয়ে তখন আরেক পার্টি বলতেছে যে এই দলিলের অস্তিত্বই নাই, তখন তখন কোর্ট কি করবে? এটা কি ঘোষণার মামলা করতে হবে? না না, ঘোষণা মামলাতে যাচ্ছি না। অস্তিত্ব যখন নাই, তখন সেটা প্রমাণ করার উপায় কি? তখন প্রমাণ করার উপায়টা হচ্ছে আপনার, দলিলটা থাকে হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে, রাইট? সার্টিফাইড হ্যাঁ। কপি দিয়েছে, তার মানে ওখানে একটা সাব রেজিস্ট্রি অফিসে একটা সিলমোহর আছে। হুম সেই ক্ষেত্রে আমরা কই যাব? সেই সাব রেজিস্ট্রি অফিসে আমরা কোর্ট বালাম বহি তলব করবে, মানে রেজিস্টার যেটা, যে রেজিস্টারে দলিলটা আছে, সেই তো সেখান থেকে রেজিস্টার আসলেই তো বোঝা যাচ্ছে যে দলিলটা আসলে অস্তিত্ব আছে কি নাই। কথা বোঝা গেল? কিন্তু স্যার আমার প্রতিকারটা কি, মানে এটা তো কোর্ট তলব করবে, কিন্তু আমাকে কি রেমেডি চাইতে হবে সেক্ষেত্রে? না না, রেমেডির ব্যাপারে আমি যাচ্ছি না, তো আমি যে আসতেছি যে আপনার কেউ হুম যদি কোনোদিন কোয়েশ্চেন করে যে দলিলটা অস্তিত্ববিহীন দলিল, এটা এই দলিলটা হুম অস্তিত্ব নাই, সেক্ষেত্রে আপনাকে ওই সার্টিফাইড কপিতে যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সেই সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিলের বালামটা নিয়ে এসে চেক করতে হবে, হ্যাঁ দলিলটা অস্তিত্ব আছে কিনা। এটা গেল, ঠিক আছে? সেইভাবে আপনি জি স্যার। অস্তিত্বের প্রমাণ হইলো, এক্সিস্টেন্স প্রমাণ হইলো। কেউ যদি বলে যে দলিল আমি স্বাক্ষর করি নাই, তখন কি হবে? সেটা প্রমাণ করার উপায় কি? বলবেন কেউ? দলিলের স্বাক্ষর উনি করেন নাই, তাহলে সেটা প্রমাণ করার উপায় কি? এই যে একজনটাকে বললেন যে অ্যাটেস্টিং উইটনেস, জি স্যার। দলিল যদি কেউ স্যার এটা কি সাক্ষ্য 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 যদি না করে, সেক্ষেত্রে ওই যে এভিডেন্স সেকশন 68 ওখানে বলছে না, যে যখন হচ্ছে এক্সিকিউশন, যখন কেউ ডিনাই করতেছে, তখন কিন্তু আপনার অ্যাটেস্টিং উইটনেস যারা আছে, তাদেরকে সাক্ষ্য দিয়ে কিন্তু প্রমাণ করা যায় যে দলিল আসলে স্বাক্ষর করেছে। বুঝতে পারছেন? তো দেখেন, এছাড়া পড়তে যে আবার ওখানে এভিডেন্স অ্যাক্টও কিন্তু চলে আসে। তাহলে স্বাক্ষর যদি কেউ অস্বীকার করে, তাহলে অ্যাটেস্টিং উইটনেসের সাক্ষী জরুরি। অনেক সময় তো বলে যে, আপনারা অনেক মামলা পাবেন যে আমাকে চিকিৎসার নাম করে সই নিছে, কিন্তু দলিলে
আমি বুঝে শুনে সই দেই নাই। সেই ক্ষেত্রে আপনার কি করা যায়, ওই অ্যাটেস্টিং উইটনেস, দলিল লেখক, তাদের সাক্ষী নিয়ে কিন্তু এটা প্রমাণ করা যায়। বুঝতে পারছেন? সো 39 নিয়ে, 39 আমরা বেশ অনেক একটা আলাদা লেকচারই আছে আমাদের এটার জন্য, কারণ হচ্ছে এটা নিয়ে কনসেপ্ট অনেকে ক্লিয়ার থাকে না। এখানে আপনার কিছু ফেমাস কেস আছে। 39 DLR এর একটা কেস আছে, সেই কেসটা আমরা খুব ভালো মতো পড়াই আর কি, আমাদের লেকচার শিট আছে ওটার উপরে। আরো অনেক ধরনের কেস রেফারেন্স দিয়ে আমরা এটা পড়ানোর চেষ্টা করি, যে দলিল বিষয়ে যত প্রশ্ন আছে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি এই কোর্সে। সামনে আপনারা এই ক্লাসগুলো পাবেন, যে কিভাবে একটা দলিল বাতিলের মামলা কি কি দেখে কোর্ট, বিভিন্ন নজিরে কি কি আসছে, প্রেসিডেন্টে কি কি আসছে, সেভাবে আসলে আমরা পড়ানোর চেষ্টা করি, এবং খুব সুন্দর লেকচার শিটের মাধ্যমে আমরা একটা গুছায় দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের বিচারক বা আইনজীবী আপনারা যাই হন না কেন, আপনাদের দলিল বাতিল মামলা নিয়ে যেন আর কোনোদিন কোনো কনফিউশন অ্যারাইজ না হয়। সো এইরকম করে আসলে আমরা এসআর এর এই সেকশন গুলো পড়বো, একটু ডিপলি পড়ার চেষ্টা করব। সেকশনের ক্ষেত্রে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। যেমন আপনি আমার লেকচার সেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে কেস ল রেফারেন্স গুলো কিন্তু দেওয়া আছে কিভাবে, হুম, জি মানে দেখতে পাচ্ছি। খুব বেসিক বেসিক একেবারে যে জিনিসগুলো, যে একেবারে লিডিং কেস, ল্যান্ডমার্ক কেস, সব বেশি কেস ল দিয়েও আসলে আপনাদের মাথা ভারী করার দরকার নাই। যে কেস ল গুলো একেবারে জরুরি সেগুলোই কিন্তু দেওয়া আছে এই লেখা শিটে, যে কোন কোন বিষয় দেখতে হবে কোন কোন মামলায়, এগুলো কিন্তু একেবারে সুন্দর করে আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা। সো আজকে প্রথম ওপেনিং সেশন। সো এই আমরা এইভাবে আসলে সামনের দিনগুলোতে পড়াশোনার চেষ্টা করব। এখন প্রশ্ন আছে কিনা এখন পর্যন্ত? আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি, বলেন হ্যালো প্লিজ। স্যার, এই যে হ্যাঁ বলেন। এসআরেক্টের এই 8টা প্রতিকারের মধ্যে সবগুলা প্রতিকারই প্রায় আপনার স্বেচ্ছাধীন ক্ষমতা। তবে 8 এবং 9 হুম। ধারাটা বলতেছে যে স্বেচ্ছাধীন না। তো আইনে তো স্যার ওখানে মে শব্দটা ইউজ করা আছে। আমরা তো জানি যে মে শব্দটা ইউজ করলে তো স্বেচ্ছাধীনই হচ্ছে, বোঝাচ্ছে, ম্যান্ডেটরি কোনো বিষয় না। এটা আমার জন্য একটু কনফিউজড মনে হয় আর কি। আপনার এটা দেখেন যে আপনার ওখানে সেকশন 8টা আসলে কি বোঝাচ্ছে? সেকশন 8-এ মে কার জন্য মে বলেন তো? সেকশন 8-এ যে হুম, মে, ওটা কি হুম। কোর্টের জন্য মে, নাকি যে বাদী হবে তার জন্য মে? কিন্তু মানে কোর্টকে তো এমন ডিরেক্টলি কোনো কিছু কি বলছে এখানে এরকম বাধ্যতামূলক যে তোমাকে এখন এটা করতে হবে? আপনি দেখেন সেকশন 8 কি, 8 বলছে না এন্টাইটেলমেন্ট। হুম। এন্টাইটেলমেন্ট মানে কি? এন্টাইটেল মানে সত্যের কথা বলতেছে না? সত্যি কথা বলতেছে, তো কোর্ট কি করবে? কোর্ট যদি দেখে কারো সত্য আছে, এ পার্সন হুম, ইজ এন্টাইটেল, কোন একটা হুম, ব্যক্তির সত্য আছে, তাকে কোর্ট দিবে না? হুম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর ওখানে দেখেন যে মে হুম, যেটা বলছে, ওটা পার্সন এন্টাইটেলড হি মে রিকভার, হুম, এটা কিন্তু কোর্টের জন্য মে না। হুম, বুঝতে পারছি। ঠিক আছে? আর এটা হচ্ছে ঠিক মাথায় আছে। রাখবেন। আর হচ্ছে যে 8 আর 9 ধারা, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন, আমি খুব চেষ্টা করছি আপনাদের একেবারে সহজ করে দেওয়ার জন্য, যে 8 আর 9 ধারার পার্থক্য কি কি আছে না আছে, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। স্যার আরেকটা 9 ধারা। কোশ্চেন আমার ছিল। হুম। আরেকটা কোশ্চেন স্যার আমার ছিল। সেটা হচ্ছে
ওই যে আমরা বলেন। অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা যখন 39 আদেশের এক বিধি মোতাবেক যখন কোনো নালিশা বস্তুর যদি মানে একটা চলমান মামলায় যদি এমন হয় যে একটা মামলা চলমান কিন্তু এই নালিশা সম্পত্তি নিয়ে যদি কেউ কার নষ্ট বিনষ্ট অপচয় ক্ষতি হস্তান্তর করার চেষ্টা করে, তখন ক্ষতিগ্রস্ত পক্ষ 39 আদেশের এক বিধি মোতাবেক সে আহ, এই ইয়ের বিরুদ্ধে করতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। কিন্তু এটার সাথে আদালত 151 ধারার ক্ষমতা বলে একটা স্ট্যাটাস কো চায়। এখন এই স্ট্যাটাস কোটা কি চায় আইন মানে 39 আদেশের বিধানটা হচ্ছে যে আহ, অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হলে উভয় পক্ষকে শুনতে হবে, মানে ওদেরকে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে তারপরে এটা শুনতে হবে। আবার আবার ওই আইনেই আবার বলা আছে যে যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তাকে প্রতিকার না দিলে ন্যায় বিচার, হ্যাঁ ইমার্জেন্সি উইদাউট ইমার্জেন্সি হয়, তাইলে উইদাউট তাইলে নোটিস তাকে যেতে পারে। নোটিশ না দিয়েই মানে করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে 151 ধারাটা কেন ইউজ করতেছে? নিশ্চয়ই আইনে কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টা কি 39 আদেশে না থাকার কারণে 151 চাওয়া হচ্ছে? আছে তো, না 29 আছে, আছে অন্তর্বর্তীকালীন তো 3A তে আছে। 151 আসছে আহ, সেই ক্ষেত্রে, যে ক্ষেত্রে হুম এমন 151 কেন দিচ্ছে সিপিসি তে, দিয়ে হুম রাখছে যে আপনার যে কোনো অবস্থায় যদি কোর্ট যদি মনে করে যে এটা হুম আইন দিয়ে কাভার হচ্ছে না, এমন কোনো ইস্যু আছে, যে স্ট্যাটাস কো বলতে কি, যে যার যে হুম পজিশন সেখানেই থাকো, এটা কিন্তু ইয়েতে নাই, হুম। 39 হ্যাঁ আদেশে নাই, নাই। আমি আমি এটাই বলতেছি 151 ধারা তো আইন যদি স্পেসিফিক থাকে তাহলে তো আর 151 ধারা প্রয়োগ করা যায় হ্যাঁ, না। ওই 151 দেয় ওই জন্য যে আপনার যদি হুম কোনোভাবে ছুটেও যায় কোনো কিছু, কোর্টের হুম হুম, হাত যেন বাড়িত না হয়, ঠিক আছে? কোর্ট বুঝতে বলতে পারছি। পারে যে পজিশন এবং পজিশন সম্পর্কে স্ট্যাটাস কো, মানে যা হুম ইচ্ছা কোর্ট যেন দিতে পারে, টু ফর দ্য এন্ডস হুম অফ জাস্টিস অ্যান্ড টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য কোর্ট। তাহলে হুম সেই জন্য হুম, 151 ধারা দিয়ে রাখে আর কি, যে কোনোভাবে বুঝতে যেন পারছি স্যার। কোনো আইনই যেন তাকে বাড়িত না করে। বুঝতে পারছেন? হুম, জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে তো পারছি। দ্যাটস মানে দ্যাটস ইট। আপনারা দেখলেন যে আমাদের লেকচার শিটের মাধ্যমে আসলে আমরা এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। হোপফুলি ভালো একটা জার্নি হবে আপনাদের সাথে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আজকে আমি এখানেই র্যাপ করছি। আমরা নেক্সট ক্লাস থেকে আসলে এসআর অ্যাক্ট মানে পুরোপুরি ইন ডেপথ শুরু হবে।